এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, আপনারা জানেন একটি রাষ্ট্র যখন বড় কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যায় তখন তার প্রতিটি পদক্ষেপ হয় অত্যন্ত সংবেদনশীল। এবং আপনারা জানেন একদিকে যখন সংসদে জুলাই সনদ এবং বাস্তবায়নের প্রক্রিয়া বা রোডম্যাপ নিয়ে আলোচনা চলছে, ঠিক একই সময়ে রাজপথে বিভিন্ন রাজনৈতিক শক্তি ও অংশীজনদের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কারের প্রক্রিয়া, অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো ভবিষ্যৎ নিয়ে কিন্তু তারা ভিন্নমত, প্রশ্ন এবং বিশ্লেষণ তুলেছেন। সেজন্যই আমরা আমাদের আজকে শিরোনাম রেখেছি সংসদ না রাজপথ। আমার সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন, আমরা একটু পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক ও বিশ্লেষক শাহেদ আলম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শুরুতেই সামান্তা শারমিন আপনার কাছে আসতে চাই। যেহেতু আমরা শিরোনাম রেখেছি সংসদ না রাজপথ, আপনারা রাজপথে আন্দোলনের ডাক দিচ্ছেন, আবার সংসদেও সংস্কার প্রস্তাব আসছে। আপনারা বলছেন জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সদিচ্ছার অভাব আছে। কেন মনে হচ্ছে যে সংসদীয় যে এই বিতর্ক শুধু একটি কালক্ষেপণ, এবং এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা কোথায় হবে, সংসদে না রাজপথে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যারা দেখছেন, সহ আলোচক উপস্থিত আছেন, সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে এনসিপির জন্য বিষয়টা খুব আলাদা। এনসিপি সিচুয়েশন আর আদার পলিটিক্যাল পার্টির সিচুয়েশন আসলে এক না। এনসিপি গণ অভ্যুত্থানকে ধারণ করে এগিয়ে চলছে। এটা কেন বললাম, স্পেসিফিক্যালি উল্লেখ করা প্রয়োজন। এনসিপি একমাত্র বিরোধী দল এই মুহূর্তে, বা একমাত্র রাজনৈতিক দল যার প্রস্তাবনা এই মুহূর্তে নির্বাচনের অব্যবহিত পরেই, সংসদ বসার পরেই আমরা প্রমাণিত হতে দেখলাম যে তার বক্তব্য সবচেয়ে সঠিক পজিশনে ছিল। রাজনীতির জায়গা থেকে আপনি জানেন যে একটা বিরোধী দলের পক্ষ থেকে সবচাইতে, বা একটা দলের পক্ষ থেকে আপনার প্রস্তাবনা কি, এটার মেরিট যাচাই হচ্ছে কালের সময়ে, যখন আপনার সময় পরিবর্তিত হবে তখন আপনার প্রস্তাবনাই সবচাইতে যথোপযুক্ত প্রস্তাবনা, সেটা প্রমাণিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনসিপির প্রস্তাবনা এখন পর্যন্ত তার ইশতেহার অনুযায়ী প্রথম দফায় গণপরিষদ নির্বাচন। আমরা কিন্তু এটা বলেছিলাম যে এই সাংবিধানিক সংকটগুলো এখন দেখানো হচ্ছে, আমি এটাকে মনে করি না সাংবিধানিক সংকট, কিন্তু যা কিছু দেখানো হচ্ছে এই বিষয়টা ঘটতই। কারণ সকল সরকারি দল, এই সংবিধান এমন একটা সংবিধান, এমন একটা মজার সংবিধান, এমন কোনো সরকারি দল নাই, এমন কোনো দল নাই যারা সরকারে গিয়েছে আর এই সংবিধানের প্রশংসা করে নাই। সো এই সংবিধানের মধ্যে পাওয়ার স্ট্রাকচার যেভাবে ডিস্ট্রিবিউট করা আছে, প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র ক্ষমতা আছে, এবং বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা হাই পোস্টে থাকেন তাদের যে পরিমাণ ক্ষমতা আসলে থাকে, রাজনৈতিক ক্ষমতা, এটা কিন্তু জনগণের ক্ষমতা না। যেই পরিমাণ রাজনৈতিক ক্ষমতা তারা এনজয় করেন, এইটাকে বাদ দিয়ে দেওয়া অত্যন্ত দুরূহ কাজ যারা পাওয়ারে থাকেন তাদের জন্য। বিরোধিতার জন্য, বিরোধী দলের জন্য এটা আবার খুব সমস্যাজনক হয়। কিন্তু এনসিপি তার জন্মলগ্ন থেকেই বলে আসছে গণপরিষদ নির্বাচন ছাড়া আমরা কোনো টেকসই পরিবর্তন সাংবিধানিকভাবে করতে পারবো না। বিএনপি এখানে নির্জলা সত্য এটাই যে বিএনপি আসলে তার যে প্রাক্তন অভিজ্ঞতা দ্বারা পরিচালিত হচ্ছে। যেমন ধরেন ১-১১ সময়টা বিএনপির জন্য ভালো ছিল না, কোনো রাজনৈতিক দলের জন্যই ভালো ছিল না, কিন্তু বিএনপি আসলে এমন একটি রাজনৈতিক দল যার হেডকোয়ার্টার সহ সকল পরিচালনা পদ্ধতি বাংলাদেশে সংগঠিত হয়। এটা কিন্তু সকল পলিটিক্যাল পার্টির জন্য সত্য না। বিএনপির জন্য এই ১-১১ সময়টা অত্যন্ত দুরূহ ছিল পার করাটা, এবং তারপরে এই ফ্যাসিস্ট আমলটা একই সাথে পার করাটা তাদের জন্য দুরূহ ছিল। কিন্তু এই সময়টার ভূত বারবার তাদেরকে ফিরে ফিরে দেখতে হচ্ছে। ফলত তারা এই সংবিধানের মধ্যে এক ধরনের পাওয়ারফুল আশ্রয় খোঁজার চেষ্টা করছেন। এখন আমাদের এনসিপির জায়গা থেকে আমরা কিন্তু বারবারই বলে এসেছি, এবং প্রাক্তন যে কোনো সময় আপনি আমাদের বক্তব্য দেখলে, যদি দেখেন তাহলে পর্যালোচনা করে দেখতে পারবেন, আমরা কিন্তু বলেছি যে টেকসই পরিবর্তন, টেকসই সংস্কার হচ্ছে আমাদের লক্ষ্য, মৌলিক সংস্কার হচ্ছে আমাদের লক্ষ্য। সভাপতি বিএনপির লক্ষ্য সেটা না। কেন মনে হলো বিএনপির সেটা না? আমার কাছে মনে হয় যে এটা খুব পরিষ্কার, অ্যাপারেন্ট, একদম সংসদীয় ডিবেটে এটা অ্যাপারেন্ট। কারণ প্রত্যেকটা বিষয়কে নিজেদের ক্ষমতার জায়গায় একটা বাধা কাটা হিসেবে মনে করা, প্রত্যেকটা বিষয় অধ্যাদেশগুলোর জায়গা থেকে আপনি যদি দেখেন যে তারা যাচাই বাছাই এমনভাবে করছেন
যেগুলো মানুষের সাথে জনমানুষের সাথে গুরুত্বপূর্ণ এবং নাগরিকদের তথ্যের অধিকার, কথা বলার অধিকার, স্বাধীনতার সাথে গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে আছে, সেই জায়গাগুলোতে পর্যন্ত বিএনপি নিজেদেরকে মনে করছে যে এই জায়গাগুলো তাদেরকে শক্ত হস্তে দমন করতে হবে। যেমনটা হচ্ছে গুম এবং মানবাধিকার অধ্যাদেশ, এই বিষয়গুলোতে কোনো প্রয়োজন ব্যাখ্যা ছিল কিন্তু না। আজকে আইনমন্ত্রী দিয়েছেন যে কেন তারা আনছেন না এই অধ্যাদেশগুলো, বা পরবর্তীতে তারা কি সংশোধন করে আনবে, বিশেষ করে তদন্তের সময় এবং ওনারা বিভিন্ন আলোচনার জিনিস। কথা জি, বলছেন, বলেছেন ওনারা যে বলছেন যে এটা পরবর্তীতে নিয়ে আলোচনা করা হবে। করবে। ওনারা শব্দটা ব্যবহার করেছেন আরো শক্তিশালীকরণের মাধ্যমে। এই যে আরো শক্তিশালীকরণের যে আইডিয়া, এইটা গত 1.5 বছরে ইমপ্লিমেন্টেশনের কেন সুযোগ হলো না বিএনপির, এই প্রশ্নটা কি আমাদের করা উচিত না? মানে বিএনপি সাথে প্রত্যেকটা কমিশন কিন্তু দলগতভাবে বসেছে এবং ঐক্যমত্য কমিশনে বিএনপির পার্টিসিপেশন তো আমরা দেখেছি, তারা মুখ্য ভূমিকা পালন করেছে বলে তারা দাবি করছেন। কিন্তু এই পুরো 1.5 বছর সময়কালীন সময়ে শক্তিশালীকরণের যে অ্যাডিশনাল প্রকল্প তারা সামনে উপস্থাপন করবেন বলে দাবি করছেন, সেই কথাগুলো কেন গত 1.5 বছর উপস্থাপিত হলো না? তারা কেন গোপন করলেন? কোনো জ্ঞান তো আসলে কুক্ষিগত করতে হয় না। তাদের যদি কোনো অল্টারনেটিভ প্রপোজাল থাকে যেগুলো বেটার, সেগুলো তো তারা এই 1.5 বছর প্রেজেন্ট করতে পারতেন। কেন এখন এসে তাদের শক্তিশালীকরণের প্রকল্প তারা সামনে উপস্থাপন করবেন? এই ধরনের একটা লুকোচুরি, এই ধরনের একটা খেলা খেলার তো কোনো প্রয়োজন ছিল না। আমি জনাব শাহেদ আলম, আমি এই বিষয়টি নিয়ে আমি একটু জানতে চাবো। সামান্তা শারমিন যেমনটি বলছেন, তারা একটি লুকোচুরির কথা বলছেন। আমরা জানি 1.5 বছর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল না, বিএনপি এখন ক্ষমতায় আছে, এবং এই যে অধ্যাদেশগুলো নিয়ে বলছে বিরোধী দলের যে অভিযোগগুলো রয়েছে, তাদের কেন রাজপথে নামতে হলো আপনার কি মনে হয়? অনেক ধন্যবাদ সামান্তাকে, ধন্যবাদ। প্রথমবার মতো সামান্তার সাথে বসেছি, অনেক ধন্যবাদ। যেটা বিষয় সেটা হলো যে শক্তিশালীকরণের কথা বলে লুকোচুরি করা হচ্ছে কিনা, আমি এটা একটু ব্যাখ্যা দেই। দেখুন, ঐক্যমত্য কমিশনের যে 6টি কমিশন হয়েছিল, এই কমিশনগুলোর সম্মিলিত প্রস্তাবনায় সংস্কার যে ধারণা, সেই ধারণায় 487টা না 57টা, আমি এক্স্যাক্টলি জানি না, 487টা মনে হয় টোটাল বিষয় ছিল। এই 487টা বিষয়ের মধ্যে এমন অনেক বিষয় আছে সংস্কারে যেগুলোর সংবিধানের সাথে সম্পর্কিত না। এগুলো চাইলেই, যেমন আপনি পুলিশের কি কাজ করবেন না করবেন সেটার সাথে সংবিধানের কোনো সম্পর্ক নেই, বাট আপনি আইন কিভাবে করবেন সেটা আবার সংবিধানের সাথে সম্পর্কিত। তো পুলিশ, স্বাস্থ্য, কৃষিখাত, রাস্তায় জনপরিবহন, এগুলো নিয়ে যেসব সংস্কারের কথা হয়েছিল, আমরা 2 বছরে একটা সংস্কার বাস্তবায়নের জন্য ডক্টর ইউনূসের নাম শুনিনি। যেমন বিচারপতি নিয়োগ নিয়ে যে আলোচনাটা হচ্ছে যে বিএনপি এটার বিরোধিতা করছে। আচ্ছা, বিচারপতি নিয়োগ তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেই সরকার সংস্কারের কথা বলে 2টি বছর ক্ষমতায় ছিল, তারা কি বিচারপতি নিয়োগ তাদের মস্তিষ্ক প্রসূত ব্যক্তিকে দিয়েছেন, না নির্দিষ্ট সদস্য সার্চ কমিটির মাধ্যমে দিয়েছেন? তারা যদি না পেরে থাকেন, চট্টগ্রাম বন্দর বলা আছে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান দেওয়ার আগে সবার সাথে আলোচনা করতে হবে, তারা কি যাদেরকে দেওয়ার জন্য মনস্থির করেছিলেন সার্চ কমিটি, বিশেষজ্ঞ কমিটি করে দিয়েছিলেন, না নিজেরা সিদ্ধান্ত নিয়ে দিয়েছিলেন? সংস্কার যেটা আমরা বলি সেটা হলো যে সরকার চেষ্টা করেছিল নারীদের জীবনযাত্রা এবং তাদের অধিকার রক্ষা করার জন্য, তাদের এডুকেশন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী সংস্কার কমিশন বলে একটা কমিশন গঠন করেছিলেন। একটা কথা আছে, শক্তের ভক্ত নরমের জম। আমার মনে হয় সামান্তারা কিছুটা শক্তের ভক্ত আর নরমের জম। বিএনপি যেহেতু নরম রাজনীতি করে, সো তাদের সাথে তাদের আচরণটা একটু জমের মতো। শক্ত যারা রাজনীতি করেছে, সামান্তা নিজেও বুঝবেন নিশ্চয়ই, যে সেই নারী সংস্কার কমিশন কিন্তু দুদিনও টেকে নাই, বন্ধ করে দিতে হয়েছে। শক্ত যারা ভূমিকা পালন করেছে, আমি নাম বলছি না। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। আপনি শিক্ষা কিভাবে বাস্তবায়ন করবেন, শিক্ষাক্ষেত্রে যেসব অনাচার আছে, দুর্নীতি আছে, সেগুলো নিয়ে একটা কমিশন হয়েছিল। তো সেখানে জম যখন আসলো সামনে দাঁড়া বলল, এই পুরো শিক্ষা কমিশন বাতিল হয়ে গেল। তো আমরা তো দেখেছি ইউনূসের আমলে ওই যে মবের শাসন দেখেছি, যে একেবারে ভয়ভীতি দেখিয়ে কেমনে আদায় করে নিতে হবে, যেটা নাই বিধানে, যেটা নাই প্রসিডিউরে, যেটা নাই কোনো আইন অধ্যাদেশ, যেটা গণভোট আদেশের মাধ্যমে হয়েছে। রাষ্ট্রপতি কোথাও কোনোভাবে তার আদেশ জারি করা এবং সেইটার একটা বিধান আছে যেটা জনগণের অভিপ্রায়ে বলে যেটা জারি করা হয়েছে, সেটির কোনো ভিত্তি নাই সংসদে। তারপরেও এটি হয়েছে কারণ ওই যে মব প্রেশার ক্রিয়েট করে ভয় দেখিয়ে যে করার যে বিষয়টা,
তো ওই প্র্যাকটিসে যদি আমরা থাকি তাহলে তো আজকে সবাই ভয় দেখাবে রাষ্ট্রকে। আমাদের তো একটা সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে, আমাদের একটা প্রসিডিওরের মধ্যে চলতে হবে। এখন আমি শেষ করি, সেটা হলো যে বিএনপির ভিতরে লুকোচুরির যে বিষয়টা। দেখুন, এখানে লুকোচুরির বিষয় না, বিষয়টা হলো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এবং সক্ষমতার বিষয়টা। আমি কি অনুরোধে ঢেকি গিলব কিনা, যাদের যেই বিষয়ে অভিজ্ঞতা নেই তারা যদি কোনো সুপারিশ করে উড়ে এসে জুড়ে বসে কোনো, কাদের অভিজ্ঞতা নেই? আমি বলছি যে ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার ব্যক্তি ছিলেন, তার যে উপদেষ্টা পড়েছিলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সুশিক্ষিত মার্জিত ভদ্রলোক সুশীলদের সরকার ছিল, কিন্তু তাতে তো রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই। তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে সেটি কি ডিসেন্ট কোনো রাষ্ট্র পরিচালিত হয়েছে কিনা। কিন্তু রাষ্ট্র পরিচালনা তো একটা ভিন্ন বিষয়, তাই না? যেমন যেটা বলা হচ্ছে যে এই যে সংস্কার জুলাই সনদের এটা সেটা, সেখানে বলা হয়েছে যে রাষ্ট্র পরিচালনায় 50-50% একটা আবদার আছে। যেমন যেদিন জামায়াতের আমিরও বলেছে সংবিধান সংশোধন যে কমিটি হবে সেখানে 50% আমরা, 50% আপনি ভোট পেয়েছেন 30%, আপনি 50% পার্টিসিপেশন কেন দাবি করেন? কিন্তু এখানে তো এগুলো বলা আছে। এখন এইটা তো অবজ্ঞা সংখ্যাগরিষ্ঠ মানুষের, যারা ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়ে একটা পার্টিকে ক্ষমতায় এনেছে এবং তারা মনে করছে তাদের যাবতীয় যে প্র্যাকটিক্যাল সমস্যা আছে সেই সমস্যাগুলো বাস্তবায়ন করার জন্য যাদের অভিজ্ঞতা আছে তারাই বুঝবে ভালো যে আমরা রাষ্ট্র কিভাবে চলবে, আমরা মহাব অশান্তি দিয়ে চলবে না শৃঙ্খলা এবং বুকস অনুযায়ী চলবে। তো সেই জায়গায় বিএনপি চেষ্টা করছে, বলছে যে ঠিক আছে যেসব বিষয়গুলো স্পর্শকাতর সেগুলোর আমরা অধিকতর এটাকে কি বলে পরীক্ষা নিরীক্ষা করে আমরা এটা তুলবো, এমন না যে বাতিল করে দিয়েছে। একটা উদাহরণ দেই, যেমন গুম প্রতিরোধ কমিশন, এটা নিয়ে বহুত হাউকাউ হচ্ছে। এখন আমি যদি বলি যে গুম প্রতিরোধ কমিশনে যারা দায়িত্ব পালন করেছে, নাবিলা ইদ্রিসের তার রাজনৈতিক মতাদর্শ সেটি সরাসরি জামায়াত ইসলামের অ্যালাইন্ড, তো তাদের কমিশনের সমস্ত উদ্দেশ্যই ছিল যে নির্বাচনের আগে প্রতিরক্ষা বাহিনীর মেন্টালিটিকে, তাদের কনফিডেন্সকে কিভাবে ডিসমেন্টাল করা যায়। তো সেই ঝুঁকি নিতে চায় না বিএনপি, কারণ তাদের তো রাষ্ট্র পরিচালনা করতে গেলে প্রতিরক্ষা বাহিনীকে আস্থায় নিয়ে করতে হবে। তো সেই জায়গায় যে কমিশনের রিপোর্ট সরাসরি সেই অনুযায়ী যদি বিএনপি সবকিছু করে ফেলে তাহলে তো আর তার যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের যে দক্ষতা সেটা তো আর থাকলো না। তারা তো বলেন এটা বাতিল করে দিলাম, গুম যে কেউ স্বাধীনভাবে চাইলে করতে পারে, বলছে কিনা তারা বলে নাই। এই রাষ্ট্র যেন আর কোনোদিন গুম খুমের রাষ্ট্র না হয়। এই রাষ্ট্রে যারাই তাদের তো কোথাও দুর্বলতা আমি দেখিনি, যেমন সৈয়দ জামিলকে তারা অ্যারেস্ট করেছে, 1/11 কুশলীপকে গ্রেপ্তার করেছে, যারা গুম খুমের দায়ে অভিযুক্ত তারা তাদের বিচার চলছে। আমি বলছি যেটা বলতে চাচ্ছি যে এইগুলো করে এগুলো বলে একটা সেন্সিটিভিটি তৈরি করা হচ্ছে এবং মানুষের নার্ভগুলোকে, যেহেতু জুলাইয়ের সাথে আমাদের আবেগ জড়িত, শেখ হাসিনার অপকর্মের সাথে যেহেতু আমাদের একটা ভীতিকার একটা অতীত জড়িত, ওই ঘরপোড়া গরু গোয়ালে মেঘ দেখলে যে ডরায়, তো এই ভয়টা হচ্ছে যে না বিএনপি মনে হয় হাসিনা হয়ে গেল, বিএনপি মনে হয় আওয়ামী লীগ হয়ে গেল। দেখুন, আপনি প্রশ্ন করতে পারেন বিএনপির পক্ষে কোনোদিনই শেখ হাসিনা আওয়ামী লীগ হওয়া সম্ভব না। কেন সম্ভব না সেটি নিশ্চয়ই আপনার কাছ থেকে সেই ব্যাখ্যাটি আমি নেব, কিন্তু তার আগে একজন দর্শক আছেন ফোনে, আমরা তার প্রশ্নটি নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আপনার, আমি আগে প্রথমে আমি এনটিভি কে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান করার জন্য, বা যত দর্শক তার মতামত প্রকাশ করতে পারে আর কি। আপনি এনটিভি এটা এটিএন নিউজ, এটিএন নিউজ। বলুন আপনার প্রশ্নটি রাখুন। শারমিন ম্যাডামের কাছে আমি প্রশ্ন করবো। আপনি উনি বললো যে এই যে আপনি 1/11 কথা বললো, 1/11 2 বছর ছিল, 2 বছরের ভিতরে কতটি অপরাধ হয়েছে। আর এই যে আপনার হলো এই যে 5 তারিখে জুলাইয়ের পরে বা আগে কত অপরাধ হয়েছে, কত মানুষ মারা গেছে। সেই সময় কে যদি আপনারা খারাপ বলি আমরা, তাহলে আপনার কাছে দায়ী হতে হবে। ভালো সময় কিছু খারাপ বলি আর খারাপ সময় কিছু আমরা ভালো বলি। আর একটা প্রশ্ন হলো ওনার কাছে, ওনারা কি রাজপথে থাকবেন না দেশের উন্নয়ন করবেন? এই আশিক মাহমুদ সজীব ভাই বলছে যে বিএনপি কে আপনি হলো অবৈধ সরকার ঘোষণা করা হবে। এত মানুষ জীবন দিয়ে এত ভোট দিয়ে সরকার হলো, তাকে অবৈধ আমরা অবৈধ করবেন, এর কেমন কথা? এটা দেশে কি আবার কি? আমরা বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন রাখবার জন্য। সামান্তা শারমিন, আপনার কাছে এর উত্তর নিশ্চয়ই আমি চাইবো, বিশেষ করে যে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ যে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে সরকারকে অবৈধ ঘোষণা করা হবে, সেই উত্তরটিও আমি আপনার কাছে চাইবো। আচ্ছা, প্রথমত বিএনপি যেই পজিশনে, মানে যেই লজিক্যাল ফ্রেমওয়ার্কে নিজের আর্গুমেন্ট সাজিয়েছে,
সেই লজিক্যাল ফ্রেমওয়ার্কে যেই কনক্লুশন আসে সেই কনক্লুশন তো আসলে মেনে নিতে হবে। যেইভাবে এই নির্বাচনটা আসলে আদায় করে নিয়েছে বিএনপি, সবসময় এটা দাবি করতে থাকে আদায় করতে হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে, এটা তো তারা আদায় করে নিয়েছে, এটার ওনারশিপ তাদেরকে নিতে হবে না? যখন এই নির্বাচনটা যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এলো, এই প্রক্রিয়াটা তো আসলে একটা রক্তক্ষয়ী সংগ্রাম, তারপরে অনেকগুলো কমিশন গঠন, একসাথে বসা, গণতন্ত্রকে নতুন করে পুনরুদ্ধারের চেষ্টা, সবাই মিলে। বিএনপি অনেক কিছুতে সংস্কারের বিরোধিতা করছে বলে আমি এটা বলবো না যে তারা আসলে সংস্কার বিরোধী পুরা পক্ষ হয়ে এই পুরো মানে সংগ্রামে লিপ্ত হয়েছে, এইটা আমি বলবো না। আমি তো একটা মানে রেসপন্সিবল বিরোধী দল আমি যখন হতে চাইবো, আমি তো একটা গুড ফেইথে আমি একটা সরকারকে পরিচালনাও করতে দিতে চাই, কিন্তু এটাও মেনে নিতে হবে যে তারা যেই অধ্যাদেশ, যেই আদেশ, যেই প্রক্রিয়া, যে অভ্যুত্থান, এই প্রত্যেকটা বিষয়কে একটা রেজিম চেঞ্জের আদলে এটাকে দেখতে চাচ্ছেন। অ্যাজ ইফ বিএনপিকে ক্ষমতা বসানোর জন্য, ক্ষমতায় আনার জন্য মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে। ঘটনা তো এমন ছিল না। আমরা একটা মৌলিক সংস্কার, মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে এটা চেয়েছিলাম। মৌলিক পরিবর্তন যখন আমরা পাচ্ছি না, এখন জিনিসটা যেটা হচ্ছে যে উনি বলছেন না যে অনেকে 5 তারিখের পরে তো অনেক অন্যায় হয়েছেন, এখন এই কথাটা তো সত্য যে আমরা একটা রিকনসাইল কমিশন করতে পারি নাই, এবং এটা কি বিএনপির উপরে দায় নাই? বিএনপি কি এখান থেকে হাতটা মুছে ফেলে গুটায় ফেলবে যে না আমার কোনো দায় ছিল না? সবচেয়ে বড় দল বিএনপি, ল্যান্ডস্লাইড ভিক্টোরিতে এইগুলো সবই বলছেন, তাহলে সেই সময়ের দায় তো আপনাকে নিতে হবে যে কেন একটা রিকনসাইল কমিশন আপনারা চাপ দিয়ে করাতে পারলেন না একটা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা না হয় ছাত্র ছিলাম, আপনারা মানে তাদের বক্তব্য অনুযায়ী তারা যেভাবে আসলে পোট্রে করেন আমাদেরকে, আমরা ছাত্র ছিলাম, আমরা পারি নাই, আপনারা তো বড় দল ছিলেন, আপনারা তো ল্যান্ডস্লাইড ভিক্টোরিতে জিতে আসার মতো পার্টি, তাহলে আপনারা কেন একটা রিকনসাইল কমিশন করলেন না? এটাকে একটা কমন সেন্স না যে একটা গণঅভ্যুত্থানের পরে আপনাকে অবশ্যই একটা রিকনসাইল কমিশন করতে হবে, ওই পার্টিটার কি পরিস্থিতি হবে সেটা একটা রিপোর্ট তৈরি করার জন্য? সেটা কেন করেন নাই আপনারা? এটার দোষটা আপনি সবার মানে আপনি ল্যান্ডস্লাইড ভিক্টোরি এবং ল্যান্ডস্লাইড দোষারোপ ওনারাই একমাত্র ভালো এবং বাকি সবার উপরে দোষটা চাপাচ্ছেন। কিন্তু এইটা তো মানে ওনার কথা কিন্তু দুইটার আবার ধরেন সংযোগস্থল আছে। যদি আপনারা গণভোটকে এইভাবে প্রশ্নবিদ্ধ করতে থাকেন, আপনারা কেন আবার একটা সংশোধনের জন্য একটা কমিটি করবেন? আপনারা কেন এটা নিয়ে আলাপ করছেন না? মানে পার্লামেন্টে আপনারা আলাপ করেন, পার্লামেন্টে মানুষকে দেখতে দেন, বলতে দেন, কিন্তু সামান্তাকে একটু থামাই, কারণ পার্লামেন্টে কে বাধা দিচ্ছে আলাপ করতে? সরকারি দল তো এটাই চাচ্ছে না, যে আপনারা তো 30 দিন ওটা এক্সিডি করে ফেলেছেন, এখন তো আর কোনো উপায় নাই। আপনি এখন পরিষদের কিন্তু পার্লামেন্ট তো প্রসিডিউর অনুযায়ী মাত্র শুরু হলো, এমন তো না যে না, ওটা তো সংশোধনী কমিটির মধ্যে দিয়ে আলাপ আলোচনা হবে, যেখানে জামাতের আবির বলছেন যে আমার 50% লাগবে, ওই আলাপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের দেশের ওই যে ওনার যে আলাপটা, উনি যে প্রশ্নটা করেছেন যে আপনারা কি দেশের মানুষের জন্য রাজনীতি করবেন, এটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমরা এখন আমাদের কথা বলা দরকার। আপনার সাথে তো আমার শোয়ের আগেও কথা হচ্ছিল যে আমরা কি একটা অবস্থার মধ্যে আছি। শুধুমাত্র এই ইলেকশন শেষ হয়েছে, আমরা একটা সরকারি দল, দেশের মানুষ কনসিডারেট মানুষ, তারা একটা সরকারি দলকে ওই যে বললাম গুড ফেইথে সরকার পরিচালনা করতে দিতে চায়। এটার বেনিফিটটা আপনারা এইভাবে কাজে লাগায়েন না, কারণ আমাদের এখন সংসদে কথা বলার কথা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, কিন্তু প্রত্যেকটা রেজিম চেঞ্জের মতো আমাদেরকে ওই সাংবিধানিক, আপনি দেখবেন যে বাংলাদেশের প্রত্যেকটা রেজিম চেঞ্জ যখনই একটা সরকার পরিবর্তন হয়, নির্বাচনের মাধ্যমে হোক, কোনো মাধ্যমে হোক, তখনই সাংবিধানিক সংকটটা এসে উপস্থিত হয়। এখন বিএনপি এটা অস্বীকার করতে পারবে যে প্রত্যেকটা বার এই বিষয়টা যে উঠে আসছে, এটা কি ইটসেলফ সংবিধানের প্রবলেমের কারণে এবং তার পাওয়ার স্ট্রাকচারের ডিস্ট্রিবিউশনের ঘাটতির কারণে এটা হচ্ছে না? আপনি বলতে চাচ্ছেন এই সাংবিধানিক এখানে একটা কাঠামোগত চ্যালেঞ্জ সব সময় রয়েছে। বিএনপির বুদ্ধিজীবীরা এখন তো আমি যদি রেকর্ড প্লে করা শুরু করি, আমার কাছে তো ওই সবকিছু রেকর্ড আমরা তো সেভ করেই রাখি যে পুরো 15 বছর বিএনপির নেতারা সাংবিধানিক সংকটের উপরে এবং সংবিধানের উপর কতটা দোষ চাপিয়েছেন, এগুলো তো আমাদের কাছে শোনা, আমাদের কানে বাজে। শাহেদ আলম, আপনি কি বলবেন, সংবিধানের উপরে কি বারবার দোষ চাপানো হয়? এখানে কোনো কাঠামোগত চ্যালেঞ্জ রয়েছে কিনা? আপনি আপনার মানে মাতাকে কিংবা পরিবারের পিতাকে একেবারে অস্বীকার করে ফেলে দিবেন কিনা, গঙ্গায় ফেলে দিবেন কিনা, আর হলো নাকি যদি সন্তান হিসেবে আপনি যদি কোথাও দেখেন যে না পিতার আচরণ কিংবা পরিবারের প্রধানের আচরণে কোথাও ঘাটতি আছে যার কারণে বৈষম্য তৈরি হচ্ছে, তাকে বুঝিয়ে কিংবা কিভাবে রাস্তায় আনা যায়। তো এনসিপির এবং জামায়াত ইসলামীর তরফ থেকে আমরা সবসময় দেখেছি সংবিধানকে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে, এটা ইজ গুড ফর নাথিং। এখন
একটা বিধান, কোড অফ লাইফ কিংবা প্রসেস কি বলে এটাকে, রুলসের বুক আপনার সামনে যদি একটা গাইডলাইন্স না থাকে তাহলে তো আপনি আগাতে পারবেন না। এখন যেই প্রশ্নটা আসছে এটা আমি একটু ব্যাখ্যা দিই। যেমন রিকনসাইল কেন হলো না, ডক্টর ইউনূসের সময় তো আপনারাও ছিলেন, আপনারা কেন করতে পারলেন না? আমি যতদূর জানি বিএনপি, আমি যদিও বিএনপির প্রতিনিধিত্ব করছি না, কিন্তু আমি যতদূর জানি বিএনপি তাদের নির্বাচনী বক্তব্য ইশতেহারে একদম খুবই গুরুত্বের সাথে বলেছে যে রাষ্ট্র পরিচালনায় যার হাতে রক্তের দাগ, খুনের দাগ আছে সে বাদে সমগ্র জনগোষ্ঠীকে নিয়ে তারা পথ চলতে চায় এবং সেজন্য রিকাউন্সিল কমিশন তারা গঠন করবে। এই প্রতিশ্রুতি বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল অফিসিয়ালি দিয়েছে? আনঅফিসিয়ালি আমরা দেখেছি তারা আওয়ামী লীগের লোকজনের সাথে আতাত করা, তাদের ভোট নেওয়া এবং তাদের সকল সুবিধা নেওয়ার কাজটা করেছে, কিন্তু অফিসিয়ালি একমাত্র বিএনপি তাদের নির্বাচন ইশতেহারের দিন এটা বলেছে। সো ইটস অন দ্য প্রসেস। যেই প্রসেসটা শুরু করার কথা ছিল ডক্টর ইউনূসের এবং ছাত্র জনতার প্রতিনিধিদের, কিন্তু আমরা সেটা দেখেছি কি, এই যে এক্সক্লুডিং এর রাজনীতি, অন্যদেরকে নির্মূল করার যে রাজনীতি, সেটা আমরা কাদের তরফ থেকে দেখেছি? নির্মূল করার রাজনীতি শেখ হাসিনা করেছিল বলে বৈষম্যের রাষ্ট্র তৈরি হয়েছিল, তাই না? এখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার ওই প্রেতাত্মার যে রাজনীতি, সেটা তো আমরা বাংলাদেশে দেখেছি যে অন্য সবাইকে এক্সক্লুড করতে হবে বলেই ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে আপনি পত্রিকা পড়াবেন, পার্টি অফিস জ্বালিয়ে দিবেন, সাংস্কৃতিক কেন্দ্র পুড়িয়ে দিবেন, এমনকি বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দল আওয়ামী লীগকে আপনি ওকে ফাইন, ঠিক আছে, জামায়াতে ইসলাম এটাকে জাতীয় পার্টিকে আপনি পুরো প্রসেসের মধ্যে আলোচনায় ঢুকতেও দেন নাই, অথচ আপনি বলছেন এটা ঐক্যমত্য কমিশন। কিসের ঐক্যমত্য কমিশন? যে এই কমিশনে বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকে না। তো জামাত আওয়ামী লীগের দোসরত্ব, আওয়ামী লীগের দোসরত্ব ইসলামী আন্দোলনও ছিল তখন আওয়ামী লীগের সাথে সমস্ত সময়। তারা কেন কেবলমাত্র ভালো সম্পর্কের সুবাদে ঐক্যমত্য কমিশনে ঢুকলো, জাতীয় পার্টি ঢুকবে না? এগুলো অনেক প্রশ্ন রেইজ হয়, তাই না? তো সেই সব প্রশ্নগুলো ছিল। এখন ওই সময় বিএনপি পারে নাই, এখন তারা নির্বাচনী ইশতেহারে বলেছে তারা রিকনসিলিয়েশন কমিশন করবে, এখন নিশ্চয়ই এই প্রসেসে আগাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, আজকে আপনি জানেন মুলতবি প্রস্তাব করা হয়েছিল, সেই মুলতবি প্রস্তাবের উপর আলোচনাও হয়েছে। এখানে আক্তার হোসেনের একটি কথাও আমি একটু আনতে চাই। তিনি যেমনটি বলেছেন যে আমরা সংবিধান পুরোপুরি মানতেও পারছি না, আবার পুরোপুরি ছাড়তেও পারছি না। তিনি এই কথাটি বলেছেন। আসলে কেন মানতে পারছেন না আর কেন ছাড়তে পারছেন না, আপনার কি মনে হয়? আচ্ছা, আমি একটা জিনিস বলি যে সরকার কেন কোনো কিছুতে মানে নরম ভূমিকা নিবে, এটা তো কোনো দরকার নেই। আপনার দরকার, আপনাকে সরকার বানানো হয়েছে, আপনি যে কোনো বিষয়ে যথাযথ কঠোর ভূমিকা নেবেন, যথাযথ ভূমিকা নেবেন। আপনাকে কোনো কিছু নিয়ে নরম হতেও বলা হয় নাই, আপনাকে অতিরিক্ত কঠোরতা অবলম্বন করতে বলা হয় নাই। আমার কাছে বরঞ্চ মনে হয় যে আসলে এই যে জনপ্রতিনিধিদের অধ্যাদেশটা কিন্তু রাখা হয়েছে। তো এইসব ক্ষেত্রে মনে হয় যে আসলে মানে যথাযথ কঠোর হওয়াটাই বিএনপির আসলে লক্ষ্য। এটা আমি একটু বলে নিলাম। এটার কারণ হচ্ছে যে মোটেও এটা মনে করার কোনো কারণ নাই যে বিএনপি সরকার খুবই দুর্বল। আমরা কিন্তু প্রথম দিকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারেও ভাবতাম যে সরকারটা খুবই দুর্বল। আমরা কিন্তু ওভার দ্য মান্থস আমরা বুঝতে শিখেছি যে এই সরকারটা ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট গভর্নমেন্ট উই হ্যাভ সিন। এখন এসে ধরেন কেন সংবিধানের বিষয়টাই এমন যে এইটার যে পাওয়ার স্ট্রাকচার, এই পাওয়ার স্ট্রাকচারটা কিভাবে তৈরি করা হয়েছে? এটা তৈরি করা হয়েছিল ব্রিটিশ শাসনামল এবং শাসন ব্যবস্থা যেন প্রজাদের উপরে নির্বিঘ্নভাবে পরিচালনা করা যায় উইথ দ্য কনসেন্ট অফ দ্য পিপল অফ দ্য ল্যান্ড। মানে আপনার ল্যান্ডের পিপলকে পার্লামেন্টে নিয়ে গিয়ে একটা উপস্থাপনা করা হবে, যার মাধ্যমে ধরেন এইখানে কংগ্রেস বলেন, মুসলিম লীগ বলেন, এই দলগুলো তৈরি করার পিছনে তো ব্রিটিশদের একটা হাতও ছিল, এবং তারা তো আসলে এটার ব্যাপারে চেষ্টা করেছে যাতে আমাদের মতো দেখতে মানুষ আমাদেরকে রুল করছে, এটা অ্যাটলিস্ট বার্তা দেওয়া যায়, শ্বেতাঙ্গরা আমাদের রুল করছে না। যাই হোক, এখন এই যে ভারত শাসন আইন থেকেই তো আসলে ধাপে ধাপে আপনি এই সংবিধানে এসে উপস্থিত হয়েছেন, এবং এটার অনেক ক্লজ আছে এবং অনেক ধারা আছে, যে ধারাগুলো হুবহু ভারত শাসন আইনের হুবহু কপি। তাহলে শুধুমাত্র একটা প্রিএমবেল দিয়ে তো আপনি আসলে মানুষের অধিকার নিশ্চিত করতে পারছেন না। পারলে তো আসলে এই 15 বছরের ফ্যাসিস্ট যে আমল, এইটা বিএনপিকে দেখতে হতো না। তার তো অসংখ্য নেতাকর্মী জেলে গিয়েছে, অসংখ্য পরিবার হুমকি শিকার হয়েছে, অসংখ্য মানুষ গুম হয়েছে, মারা গেছে, এবং তাদেরকে আমরা শহীদের মর্যাদাই কিন্তু দান করি আমাদের পক্ষ থেকে।
কিন্তু আমরা যখন দেখি যে আসলে এই সাংবিধানিক যে পাওয়ার স্ট্রাকচার, এটা হচ্ছে আপনি ওই যে জনগণকে বলা হয় যে প্রজাতন্ত্রের মালিক জনগণ, কিন্তু বিএনপির যে যারা পাওয়ারে যায়, এটা আওয়ামী লীগের কাছেও ছিল, এখন বিএনপির কাছেও যে সোর্স অফ পাওয়ার, এটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। আমি জানি না এটা আসলে মানে বোধগম্য হচ্ছে কিনা, যে একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে ওনার, এই দুটার মধ্যে পার্থক্য আছে। বিএনপি এটাকে দেখে সোর্স, তারা বলে যে এটা ডেলিগেট করে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ডেলিগেট করে আমাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু যখন ডেলিগেশনটা চলে তখন কিন্তু জনগণ বলে দেয় যে আপনাকে কি কি কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ যখন বিএনপিকেও ভোট দেয় এইবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে, তখন কিন্তু তার মাথায় এটাই আছে যে বিএনপি সংস্কারগুলো করবে, কারণ সংস্কারের বিএনপি কথাটা তো বলছে বিএনপি সংস্কার করবে, সংস্কার যেমনটি বলা হচ্ছে আমার জুলাই জাতীয় মনে হয় সনদ না আপা, আমাদের সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয় আমার মনে হয় না, বাংলাদেশের যে রক্তাক্ত এবং কনফিউজিং ইতিহাস আছে, আমাদের এইটা ধারণা করা মানে আমাদের কোনো বিলাসিতা করার সুযোগ নাই। যে বিএনপি কিছু একটা বললো, কোনো একটা পাওয়ারফুল লোক একটা কিছু বললো, সেই বলার উপরে ভরসা রাখা। শাহেদ আলম, এত তাড়াতাড়ি বিএনপি মাত্রই ক্ষমতা নিল বা এই সরকার গঠন মানে করলো, আপনি একটা জিনিস দেখেন না, এই যে ক্যাবিনেটটা আসলে ছিল অন্তর্বর্তীকালীন সরকারে, এই ক্যাবিনেট তো গঠন করার পিছনে বিএনপিও ছিল, এবং এই ক্যাবিনেটের যারা যারা উপদেষ্টা হবেন, কে কোন মন্ত্রণালয় পাবেন, কে কি করবেন, এইগুলোর ব্যাপারে তো বিএনপি একদম সক্রিয় অংশগ্রহণ ছিল। তাহলে না হলে আপনার মনে হয় যে এরা মানে শপথ নিতে পারতো? এটা তো অসম্ভব। এখন এসে এটা অস্বীকার করছে। এখন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারা কেন করে নাই, কিন্তু এইসব বিষয়ে তো আসলে বিএনপিরও হস্তক্ষেপ ছিল। এই যে অস্বীকারের রাজনীতি, এই যে মুনাফিকির রাজনীতি, এই যে দ্বিচারিতার রাজনীতি, এখান থেকে তো আমাদের মুক্তি দরকার। আমি একটু বলি, সেটা হলো যে মূল জিনিসটা হয়েছে কি সন্দেহ, অবিশ্বাস, এবং এইটার জন্য আমি দোষ দেই না। যেইভাবে আমাদের রাষ্ট্র চলেছে এবং সংবিধানের দোহাই দিয়ে অনাচার হয়েছে, চেতনার দোহাই দিয়ে অনাচার হয়েছে, সেগুলার যে একটা ভীতি, ওই যে বললাম ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, তো ঘরপোড়া গরু হিসেবে সিঁদুরে মেঘ, এখন এটা সিঁদুরে কোনো মেঘও হয় নাই, তাতেই ডরানো হয়েছে। আবার ওই কিছু কিছু বিষয় আছে, যেমন খেলার মাঠে অতি অভিনয় আছে না, ব্রাজিলিয়ান কোন প্লেয়ার আছে না, যে গায়ে লাগে নাই কিন্তু পড়ে যে চিৎকার, ও আমি ব্যথা পেলাম, পরে তো কি লাল কার্ড দেখায় ফেলে দেয়, তাই না? আজকে যেটা সংসদে হয়েছে, এনসিপির দেরকে জুলাইয়ের যোদ্ধারা যারা সংসদে দেখতে গিয়েছিল, তারা খুব ব্যাশিং করেছে যে না, তোমরা একটা ভুল রাজনীতি করছো। তো এই যে লাল কার্ড দেখানোর মতো, জনগণ যদি লাল কার্ড দেখা যায় তাহলে রাজনীতিটা মরে যাবে, সেটা যেন না হয়। আপনি যেটা বলছিলেন, এই যেমন এখনকার বিতর্কটা কি, জামায়াতে ইসলাম কেন ওয়াকআউট করলো আগের দিন এবং কিসের ব্যাখ্যা দিচ্ছে? বলছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, তাই তো? আর বিএনপি বলছে সংবিধান সংশোধন কমিটি, আমরা সর্বদলীয় কমিটি। এখন এই যে জুলাইয়ের, আপনার যদি ক্যামেরাম্যান থেকে থাকেন আপনি একটু জুম করে দেখান তো, এটা হচ্ছে জুলাইয়ের জাতীয় সনদ ভবিষ্যতের রূপরেখা। এইটার শুরুতেই একদম স্পষ্ট আমি ব্র্যাকেট লেখা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। এখানে কিন্তু সংবিধান সংস্কার সাপেক্ষে সংশোধনের বিষয়সমূহ বলে নাই, বলছে সংবিধান সংশোধন সাপেক্ষে সংশোধন। এখন সংবিধান তো সংশোধন আমাদের করতে হবে, করার জন্যই তো এইসব আলোচনা হয়েছে। তো সেটার জন্য আমাকে একটু সময় দাও। আমি তো উত্থাপন করেছি 487টা বিধানের মধ্যে যেগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক না, সেই সব বিধানগুলো তো আগেই হয়ে গিয়েছে, এমনি পাশ হয়ে গিয়েছে। বাকি 11টা 19টা না 20টার কথা বলছে, যেই জায়গাটায় আমার মনে হয়েছে যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি যদি ওই মামার বাড়ির আবদারের মতো অপরিপক্ক এবং যারা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাহীন একটা জনগোষ্ঠী, শিক্ষিত সুশীল জনগোষ্ঠী যেসব বিধান আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেগুলো যদি আমরা অবলীলায় মেনে নেই, আমাদের এই রাষ্ট্র খাদে পড়বে, এবং একবার খাদে পড়ে গেলে আমাদের এই রাষ্ট্রের ভবিষ্যৎ সত্যিই অনিশ্চিত। সুতরাং যেহেতু পার্লামেন্ট হয়েছে, সুপ্রিম জনগণের একটা প্রতিনিধিত্বশীল জায়গা হয়েছে, এবং সেখানে এমন না যে তারা নাই, তারা তো আছেই, এবং তাদেরকে নিয়েই আলোচনা করে অধিকতর তদন্তে কিংবা কি বলে পর্যালোচনার জন্য তারা যে কমিশন গঠন করছে, এটা না বুঝেই তারা ওয়াকআউট করছে এবং রাজপথে চলে গিয়েছে, এবং এখন বলছে এই সরকারকে অবৈধ করা হবে, নানান কথাবার্তা, মানে এগুলোর কোনো ঠিক ঠিকানা নাই, যেটা পরিপূর্ণভাবে আমার মনে হয় যে জ্ঞানের স্বল্পতা, জানার স্বল্পতা। এটা যে বুঝবেন, আমি বললে খুব অতপ্তি হবে না। আপনি সংসদে যাবেন, আমার আজকেও গিয়েছিলাম আমি সংসদে, মানে যেখানে সালাউদ্দিন আহমেদ, আসাদুল আইনমন্ত্রী,
যেখানে ওই চট্টগ্রামের সাংসদ নোমান তুর্য কিংবা মনিরুল হক চৌধুরী যেই ভাষায় কথা বলেন, যেই যুক্তি ধার দিয়ে কথা বলেন, আমি খুব বিপরীত দিকে তাকিয়ে দেখি খুব বোকার মতো করে বসে আছে মানে কিছু মানুষ নুরানি চেহারা নিয়ে, মানে তাদের মাথা থেকে যে যুক্তি তর্ক ক্ষুরধার বিতর্ক আসবে, আল্লাহ তাআলা তাদের মধ্যে একজন দুজন সংসদ সদস্যও দেন নাই যে না তারা এইটার কাউন্টার লজিক দিতে পারবে। তো এখন যদি সংসদে পর্যাপ্ত ভূমিকা তারা না রাখতে পারেন তাহলে রাস্তায় তো হাউকাউ করতে হবে এবং সেটা তারা করছেন। আমি এটা দোষের কিছু দেখি না, কিন্তু ভালো হবে যে এটাকে খুব একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত কিংবা চূড়ান্ত বিধি হিসেবে না দেখে গণতান্ত্রিক যে প্র্যাকটিস, পার্ট অফ ডেমোক্রেসি তারা করবেন। যতটা কম করবেন তত ভালো। যদি বেশি করেন, আজকে আমি দেখেছি রাস্তা যখন আটকিয়েছিল 4-5 জন সাধারণ মানুষ, পারলে যারা আটকিয়েছিল তাদেরকে মারে, কারণ মানুষ অতিষ্ঠ, দে ডোন্ট ওয়ান্ট দিস। তোমার বিতর্ক করতে হবে, সব কিছু করতে হবে, সংসদে যাও, দেয়ার ইজ এ পার্লামেন্ট দেয়ার। পার্লামেন্ট না থাকলে তুমি রাজপথে এসে আমার রাজনীতি, আমাকে পথ ব্লক করো, আমাকে কষ্ট দাও। তো সেটা যদি না করে, আমি যে বললাম যে বেশি ব্যথা পাওয়ার অভিনয় যদি করে তাহলে রেফারি কি লাল কার্ড দেখায় হলুদ কার্ডের পরিবর্তে বিপরীত মেরুর খেলোয়াড়কে? ওই যে অভিনয় করছে তাকেই কিন্তু লাল কার্ড দেখায়। তো যদি বিরোধী দল জামাত এবং এনসিপি বেশি ব্যথা পাওয়ার অভিনয় করে যে না আমার সব নিয়ে গেল, সংস্কার হচ্ছে না, জুলাই মানছে না, জনগণ মনে হয় সত্যি তাদেরকে আবার লাল কার্ড দেখাবে। এটিও তো গণতান্ত্রিক একটি সৌন্দর্য যে বিরোধী দল আসলে সংসদে তারা তাদের মতামত তুলে ধরবে এবং তাদের ওয়াকআউট করারও তো এটাও তাদের সাংবিধানিক অধিকার। এখানে তো রয়েছে। আমরা দোষের কিছু দেখি না। জি। এটা আমরা যতক্ষণ ভীতি না ছড়াচ্ছি ততক্ষণ পর্যন্ত এটি সত্যিই একেবারে গণতান্ত্রিক ফাইনেস্ট প্র্যাকটিস বলে আমি মনে করি। আমি শুধুমাত্র আপনার কাছে জানতে চাচ্ছি আসলে সমাধানটা কোন জায়গায় হবে, রাজপথে হবে না সংসদে হবে? আপনারা কোথায় চান সমাধানটা? যেহেতু বিএনপি বলছে যে অক্ষরে অক্ষরে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, এখানে বাস্তবায়নে প্রক্রিয়াটা নিয়ে আপনাদের সমস্যা। এটা হচ্ছে সংশোধনবাদী প্রক্রিয়া। মানে আমাদের পলিটিক্যাল টার্মসে, পলিটিক্যাল সায়েন্সের টার্মসে সংশোধনবাদী বলে একটা প্রক্রিয়া আছে। বিএনপি সংস্কারবাদী থেকে অফিসিয়ালি সংশোধনবাদী প্রক্রিয়াতে পা দিয়েছে। এখন মানে একটা কথা বলা হয় না যে আমরা আসলে খুব অল্পতেই ভরকে যাচ্ছি কিনা। দেখেন, একটা দল তারা স্থানীয় ইলেকশন না দিয়ে নিজের পছন্দ মতো দলীয় লোকজনকে প্রশাসক নিয়োগ করছে এবং সেই প্রশাসক পরবর্তীতে মেয়র ইলেকশন করবে বলে জানা যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু একটা ন্যাশনাল ইম্প্যাক্ট থাকে দিন শেষে, এবং তিনি এখন প্রশাসক হিসেবে আছেন। উনি প্রশাসক হিসেবে থাকা অবস্থায় সকল ধরনের সরকারি কার্যক্রম সকল কিছু পরিচালনা করবেন, কাজ, প্রজেক্ট, ম্যানেজমেন্ট, তদবির, অমুক তমুক, এগুলো সবই উনি করবেন। ওনার দল, উনি পার্সোনালি বেনিফিটেড হবে, ওনার দল বেনিফিটেড হবে, উনি আবার মেয়র ইলেকশন করবেন। সো আপনি দেখেন যে এটা মানে একেবারেই পাওয়ারের জায়গা থেকে এটা কোনো ব্যালেন্সিং অ্যাক্ট না। আপনি মানে স্থানীয় সরকারি ইলেকশন দিয়ে দিবেন, এটাই হচ্ছে আপনার সরকারে যাওয়ার পরে প্রথম কাজ। কিন্তু আমাদের মানে এই বিষয়গুলোকে যখন আমরা উল্লেখ করব তখন এটাকে মানে ছোটোখাটো বিষয় হিসেবে দেখার কিছু নাই যেটাতে দেখে ভরকে যাচ্ছে। এটাই প্যাটার্ন বাংলাদেশে, এইভাবেই বিষয়টা ঘটে। পাওয়ার কিভাবে কুক্ষিগত করা হয়, এক কেন্দ্রিক করা হয়, এটা একটা একদম ডেমো। আমরা তো এটা দেখে এসেছি গত এত বছর ধরে। যার যত বছর রাজনৈতিক ক্যারিয়ার সে তত বছর ধরে এই বিষয়গুলো দেখছে। এটা আমার কম ভাইয়ের বেশি ব্যাপারটা এরকম না, যার যত বছর একই বিষয়। আমি একটু মানে এটার ব্যাখ্যাটা আমি দিব, তারপরে আপনি বলেন, কিন্তু এটার একটা ছোট্ট উত্তর আমি দিব। আমার কাছে মনে হয় যে বিএনপি আমাকে বলেন যে কি কারণ থাকতে পারে বাংলাদেশের লার্জার জনগোষ্ঠীকে তার সরকারের কার্যক্রমের সাথে সংযুক্ত না করার কি কারণ থাকতে পারে। একটা বললাম স্থানীয় ইলেকশন। আসেন, আমাদের তো অনেকগুলো খাতে সংস্কার করা প্রয়োজন। আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আমাদের স্থানীয় সরকারের যে মডিউল আছে এবং প্রসেস আছে, এটাকেও তো সংস্কার করা প্রয়োজন, চেক অ্যান্ড ব্যালেন্স করা প্রয়োজন, এবং দুদককে তো আসলে চেকে আনতে হবে আমাদের। কিন্তু সেখানে আমরা দেখতেছি যে কোনো নতুন কমিশন তৈরি করার ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। বরঞ্চ ইভেন যারা মানে 31 দফায় যেগুলো বলা হয়েছে, 31 দফা তো আসলে বিএনপি এখন যেটা আমরা দেখি যে তারা আসলে চাপে পড়ে 31 দফায় উপনীত হয়েছিলেন। ওই সময়টা ছিল যুগপৎ আন্দোলনে এমন একটা সময়, শুধুমাত্র মানে খালেদা জিয়ার মুক্তি এবং তারেক জিয়ার প্রত্যাবর্তন, এই জায়গায় আর ঠেকে থাকার কোনো অপশন ছিল না। সংস্কারের কথা না বললেও ওনারা পপুলিজমটা কারেক্ট করতে পারছিলেন না। এখন আসেন, সমস্যাটা হয়ে গেছে যে বিরোধী দল হিসেবে জামাতকে পেয়ে বিএনপি যার পর নাই খুশি, এবং এখানে ওনারা মানে এই খুশি, ওনাদের যে আনন্দ, এটা কিন্তু চোখে মুখে ফুটে ওঠে, এবং ওনারা মনে করেন যে বেশ না, এটা ওনার মানে জোটটা তো আসলে ভেঙেছে বলে আমি অন্তত আমার কাছে মাঝে মাঝে মনে হয় জোট মনে হয় কেন। আসলে
ওই যে মানে জামাত তো কখনোই সংস্কারের রাজনীতি করে নাই, ফলত তারা আসলে এই পলিটিক্সের ইনস অ্যান্ড আউটস এবং এটার যে ওয়ে, এটার যে ল্যাঙ্গুয়েজ, এটার যে টার্মস, এইগুলোর ব্যাপারে তাদের কোনো আইডিয়া নেই। এই পুরো জায়গাটা এনজয় করছে বিএনপি এবং মানে এক ধরনের, সেজন্যই কি আপনারা রাজপথে নেমেছেন? মানে শোনেন, আমি এখন আসি, আমি তো ব্যাখ্যা করতে পারি নাই আগের বার। আপনি যখন গণপরিষদ নির্বাচনের কথা আপনার পার্টির ইশতেহারের প্রথম দফা থাকে, আপনি রাজপথেই আছেন, আপনি আসলে কখনো ঘরে যান নাই। এবং এইটা দুইভাবে সত্য। এক হচ্ছে গণভুত্থানের যে এনার্জি, প্রত্যেকটা মানুষের যে পলিটিক্যাল এনার্জি, এটা তো নিঃশেষ হয় নাই, এটা এখনো রানিং, এবং এই কারণেও রাজপথে থাকা হবে। দ্বিতীয়ত আমার পার্টির যে ইশতেহার, সেই কারণেও আসলে রাজপথে থাকা হবে। এটাকে বিএনপিরও আসলে সিঁদুরে মেঘ দেখলে ডরানো উচিত হবে না। আচ্ছা, নতুন রাজনীতির কথা আমরা বলি, এটা দুটো ব্যাখ্যা দেই। একটা হচ্ছে, প্রথম কথা হলো যে উনি যেটা বলছেন যে এটাকে কি বলে, যে ভয়ের প্যাটার্নটাই এরকম, মানে ভয় পেতে হবে বলে ভয় পাচ্ছি এরকম না। দেখুন, স্থানীয় সরকার কেন আমি নির্বাচন দিচ্ছি না, আমাদের দিকে একটা প্রবাদ আছে, হাড়ির খবর নেই ডাল ডাল বলে। শব্দটা খুব বলে একদম কথ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একজন মহাজন বাইরে থেকে এসে মানে খাওয়া দাওয়া করছে, তুমি ডাল দাও ডাল দাও। এখন বাড়িতে তো ডাল নাই, বাড়ির একটা সংকট চলছে, এটা গৃহিণী ভালো বুঝে। তো এই জন্য কথাটা আসছে যে হাড়ির খোঁজ নাই ডাল ডাল। হ্যাঁ, একটা সরকার ক্ষমতা নেওয়ার পরে একটা বিশ্বযুদ্ধর সম্মুখীন হয়েছে দেশ, এবং সেই জায়গায় রাষ্ট্রের ইকোনমি, তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, আপনি একটা সোজা কথা বলেন তো, যে তারা তো ছিল সংস্কারের দল, তাই তো আমরা সংস্কার, তাদের প্রধান রাজনৈতিক এজেন্ডা কি? জুলাই সনদ, এর বাইরে তো কোনো জনগণের প্রতিশ্রুতি ছিল না, তাই তো? আর বিএনপির প্রথমতম রাজনৈতিক এজেন্ডা কি ছিল? মানুষের ভাগ্য পরিবর্তন করব, ফ্যামিলি কার্ড দিব, কৃষি কার্ড দিব, $1 ট্রিলিয়ন ইকোনমি করব, 10 লক্ষ আইটি প্রফেশনাল তৈরি করব, খাল কাটব। তো মানুষ কাদেরকে ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়েছে? কাদের প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখেছে? যেই দলটার প্রতি আস্থা রেখে ভোট দিয়েছে সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা কি তাদের নির্বাচনী ইশতেহার ওয়াদা অনুযায়ী প্রায়োরিটি নির্ধারণ করবে, নাকি বিপরীত মেরুতে যারা শুধুমাত্র সংস্কার এবং জুলাই সনদটাকে সামনে রেখে নির্বাচনী করছে, তাদের প্রায়োরিটিকে প্রাধান্য দিবে? তো সেইটা দিতে যে আমাকে তো মিনিমাম সময়টুকু দিতে হবে। এমন তো না আমি বলেছি যে না, এটা আমার দরকার নাই। স্পষ্ট করে সরকার বলছে আমরা জুন থেকে স্থানীয় সরকার নির্বাচন করব, কিন্তু জুন থেকে করার আগ দিয়ে আমার এই সময়টুকু, সেখানে তো আমার এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আমরা তো বসিয়ে রাখবো না, আমরা তো এটাকে চালু রাখতে হবে। অন টপ অফ দ্যাট, ওই যে বিশ্ব তেলের যেটা দেখছেন, আমি আল্লাহ না করুন, ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখলাম, আমার মনে হয় সে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তো এই ধরনের একটা সমস্যা সংকুল পরিবারে আপনি হাড়ির খবর রাখবেন না, কেবল ডাল ডাল সংস্কার। আমরা একদম শেষের দিকে আসছি সামন্ত শামীম, আমি একদম ছোট করে যদি আপনার কাছে উত্তরটা চাই, যে আপনি যেটি জনগুরুত্বপূর্ণ কথা বলছিলাম আমরা, যে সাধারণ মানুষ জ্বালানি সংকট, স্বাস্থ্য সুরক্ষা, দ্রব্যমূল্য, নিরাপত্তা নিয়ে চিন্তিত, সংস্কারের এই দীর্ঘ আলোচনা কি সাধারণ মানুষের তাৎক্ষণিক সংকটগুলোকে আড়াল করছে? অবশ্যই আড়াল করছে, এবং আমাদের তো পার্লামেন্টে এখন এই বিষয়গুলো নিয়ে আলাপ করার কথা, কিন্তু বিএনপি এবং সকলেরই একটা ইনডিফারেন্ট কন্ডিশন আমি দেখতেছি। এই বিষয়টা তো তর্ক সাপেক্ষ না, মানে এটা পার্লামেন্টে জুলাই সনদ নিয়ে এবং সংস্কার পরিষদের শপথ নেওয়া হবে কিনা, এটা নিয়ে এতদিন অধিবেশন চলার তো কথা না। এই বিষয়টা তৈরি করেছে কারা? এই সংকটটা তৈরি করেছে কারা? এই সংকটটা তৈরি করার মধ্য দিয়ে আসলে মানে ধরেন এইটা বিএনপির জন্য ভালো ফিল্ড, জুলাই সনদ নিয়ে তালবাহানা করে, এটা তার জন্য ভালো ফিল্ড। পলিটিক্যালি অনেক কিছুতে ব্যস্ত রাখা যায়, কিন্তু যদি এখন আমরা প্রশ্ন করা শুরু করি জ্বালানি সংকট এবং সিন্ডিকেট এই কয়দিন আসলে কত টাকা কামিয়েছে, এবং আমরা যদি এগুলো নিয়ে কথা বলা শুরু করি, তাহলে তো বিএনপির জন্য আরো সঙ্গীন হয়ে যাবে। সেই কথা বললে আসলে আরো একদিন আমাদের সময় বরাদ্দ করতে হবে নিশ্চয়ই। সেই কথা সবার জন্য এটাও উত্তরটা দিয়ে দেই, যে সংকটটা তৈরি করেছে কে? ঐক্যমত্য কমিশন, যেখানে ঐক্যমত্য হয়নি সেই সব বিষয় জুড়ে দিয়ে গণভোটে তৈরি করেছে, এবং বলছে যে আপনাকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ দিতে হবে। কোন আইনে বললেন? কোন ধারায় বললেন? এটি কি ঐক্যমত্য হয়েছে? সমস্যা তো ওখান থেকে শুরু হয়েছে। আপনি জ্বালানি সংকট নিয়ে আপনি প্রশ্ন তুলবেন না যে হামের টিকা কেন মজুত করে নাই আপনাদের সরকার, যে কারণে আমার 100 জন বাচ্চা মারা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।